এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। এক চিটফান্ড মামলায় তৃণমূলের 10.29 কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। ইডির দিল্লি আঞ্চলিক দপ্তরে তৃণমূলের এই টাকা বাজেয়াপ্ত করেছে। সোমবার বিকালে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার বিকেল 5টা 27 নাগাদ ইডি এক্স পোস্টে একটি বিজ্ঞপ্তির কথা জারি করেছে। ওই পোস্টে লেখা আছে, ইডির দিল্লি জোনাল অফিস তৃণমূলের 10.29 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অ্যালকামিস্ট গ্রুপের বেআইনি লেনদেন নিয়ে তদন্ত চলছে। তারই সূত্র ধরে এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়। তৃণমূলের তরফে এই পোস্ট নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এক তৃণমূল নেতার কথায়, যেহেতু সিএএ লাগু করেছে মোদী সরকার, সিএএ নিয়ে প্রথম থেকে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল, তাই তার বিরুদ্ধে ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে সময় এই পোস্ট করা হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে সাংবাদিক বৈঠক করছেন। তবে ইডির দিল্লি অফিসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এক পোস্টে লিখেছেন, আমি ইডি দিল্লি জোনাল অফিস কর্তৃক তৃণমূলের 10.27 কোটি বাজেয়াপ্ত করাকে স্বাগত জানাচ্ছি। অ্যালকামিস্ট গ্রুপের সঙ্গে বেআইনি লেনদেনে জড়িত এই টাকা, তবে এটি হিমশৈলীর চূড়ামাত্র। তবে ফাঁদটি যদি আরও শক্ত করা যায় তাহলে 10,000 গুণ টাকা উদ্ধার হবে। অন্যদিকে ছেলের হাতে মোয়া, জাস্ট ললিপপ, কোনো বৈষম্য হলে মানব না। যদি একটা ক্যা করে বলেন আপনি নাগরিক, তাহলে কি নাগরিক ছিলেন না এতদিন? কেন তাদের আধার কার্ড বাতিল করছিল? আমাদের থিওরি হলো সবাই নাগরিক। সিএএ নিয়ে নবান্নের জরুরি বৈঠকে আসেন মমতা। তিনি বলেন, একমাত্র যদি বৈধ হয় তবে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তবে সেই ভোটের কোনো মূল্য নেই। ভোটের আগে নতুন করে বলতে হচ্ছে, যদি দেখিয়ে এনআরসি দেখিয়ে যারা এখনকার নাগরিক তাদের নাগরিকত্ব বাতিল করা হয় তবে প্রতিবাদ করব। কার নাম করে ডিটেনশন ক্যাম্পে সেটা মানব না। এটা জাস্ট প্রতারণা, ছলনা। এতে কেউ খুশি হলে আমি খুশি হব, কেউ দুঃখ পেলে আমি দুঃখ পাবো। আমি মনে করি এখানে সকলে যারা আছেন তারা সকলেই নাগরিক। এই নয়া আইন আগের অধিকারগুলিকে বাতিল করে দেবে না তো? সাংবাদিক বৈঠকে আগাম জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন, বাংলা সহ উত্তর পূর্বে এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে অশান্তি হোক এটা চাই না। পায়ে পা লাগিয়ে কিছু করা হলে এটা মানব না। রমজানের অভিনন্দন কিন্তু এই দিনই কেন করতে হলো? সবাইকে শুভ নন্দন। ভয় পাবেন না, চিন্তা করবেন না, কারোর অধিকার কেড়ে নিলে তৃণমূল আওয়াজ তুলবে। তার সূচনাটা বলে দিলাম। মধ্য গগনে কি ফুল ফুটবে তা তো জানি না। সাহস থাকলে 6 মাসের আগে দিতেন। হঠাৎ ভোটের আগে এসব করতে হলো কেন? ছলনা সবসময় ছলনাই হয়। দেশের খারাপ হলে সেটা সমর্থন করি না। যাব পরের খবরে। লোকসভা ভোটে প্রার্থী করেননি তৃণমূল। রবিবার দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অভিমান ঝরে পড়ছে অর্জুন সিংয়ের গলায়। রবিবার রাতে বলেছিলেন বিজেপি ছেড়ে আসা তার ভুল হয়েছে। সোমবার সাংবাদিকদের সেই একই কথা বললেন খাতায় কলমে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে দলের নির্দেশে বাইরে গিয়ে ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। তিনি একা নন। অর্জুন সিংয়ের দাবি, ঘাটালে তৃণমূল সাংসদ দেবও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। অর্জুন বলেন, দলের কোনো হুইপ ছিল না। আদিবাসী পরিবার থেকে এসেছিলেন। ওকে উপযুক্ত মনে হয়েছিল বলে ভোট দিয়েছিলেন। এ কথা সবাই জানে। অর্জুন সিংয়ের দাবি, তিনি শুধু একা নন, দেবকেও মুর্মুকে ভোট দিয়েছিলেন। যদিও এই নিয়ে দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংসদের ঘনিষ্ঠ মহল জানে তিনি বিজেপি ছেড়ে আসর পরে নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে অশান্তিতে যাননি। খোদ শুভেন্দু অধিকারীও তৃণমূলের তালিকা ঘোষণা হওয়ার পর অর্জুন সিং প্রসঙ্গে বলেন, অর্জুনকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, ভয়ে তৃণমূলে গিয়েছিলেন। ব্যারাকপুর এলাকায় কোনোদিনই তিনি বিজেপি নেতাদের উত্ত্যক্ত করেননি তিনি, অর্থাৎ তিনি বিজেপির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এসেছেন। পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একদিকে অভিনেত্রী, অন্যদিকে তৃণমূলের নেত্রী। এবার লোকসভা ভোটে টিকিট পাননি তিনি। এরপর অভিমানে কি দল ছেড়ে দেবেন? এবার কি তিনি বিজেপিতে যোগ দেবেন? এই নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে বাংলার ভোট বাজারে। তবে সায়ন্তিকা নিজে কি বলছেন? সায়ন্তিকা জানিয়েছেন, দল কেন
টিকিট দেয়নি সেটা দল বলতে পারবে, তবে হেরে যাওয়ার পরেও দলে মিশে কাজটা করেছি। 3 বছর ধরে ওখানে পড়েছিলাম, অর্থাৎ ব্যারাকপুরে নয়, বাঁকুড়ায় পড়েছিলাম, মাটি কামড়ে পড়েছিলাম। এমনও অনেক সময় হয়েছে যে শুটিংয়ের কাজ বদলে দিন পরিবর্তন করে আমি ওখানে অগ্রাধিকার হয়েছি। মাটি কামড়ে পড়েছিলাম, ওখানে ভালো রেজাল্ট হয়েছিল, পঞ্চায়েত ভোটেও ভালো ফলাফল হয়েছিল। কেন দল টিকিট দেয়নি সেটা দল বলতে পারবে, আমি বলতে পারবো না। তিনি কি জানতেন যে টিকিট পাচ্ছেন না? ব্রিগেডের সমাবেশেও গিয়েছিলেন তিনি, পেছনের সারিতে গিয়ে বসেছিলেন। সায়ন্তিকা বলেন, আমি জানতাম না, তবে আজ করতে পারছিলাম। জানলে দলের সঙ্গে তো আমার যোগাযোগ রয়েছে, যদি আলোচনার মাধ্যমে আমি জিনিসটা জানতে পারলে আমার জন্য ভালো হতো, আমি সেইভাবে এগোতাম। রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের টিকিট পাওয়ার, আবার নুসরাত মিমিদের টিকিট না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি কারোর সঙ্গে কম্পিটিশনে নামিনি। কে টিকিট পেলো অথবা কে পেলেন না তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি কারোর কম্পিটিটর নই। দেখব পরের খবর। কুণাল ঘোষ, কিছুদিন আগে তিনি ছিলেন তৃণমূলের মুখপাত্র, সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে সেই সময় থেকে জল্পনা ছড়িয়েছিল যে তিনি হয়তো এবার দলকে চাপে রেখে টিকিট পাওয়ার চেষ্টা করছেন, তবে লোকসভা ভোটে টিকিট তিনি পাননি। এরপর কুণাল ঘোষ কী করবেন, তিনি কি করবেন, কুণাল ঘোষ নিজেই লিখেছেন, এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণে জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূলের কর্মী ছিলাম, আছি, থাকবো। শীর্ষ নেতৃত্ব আমাকে যার নির্দেশ দেওয়ার দেবে। আজও দিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে পালন করব। যারা অন্যরকম চর্চা করছেন তারা ভুল করছেন, বাস্তব না বুঝে এরা পণ্ডিত্যে ফালাচ্ছেন। আমি কুণাল ঘোষ, 2 আর 2 মিলে 4 ধরবেন না। আমি 2-2 করার খেলায় বিশ্বাসী, সেই চেষ্টাই করি, লিখেছেন কুণাল ঘোষ। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2 আর 2 মিলে 4 না ধরার বিষয়টা বোঝা গিয়েছে। তবে 22 করার খেলাটা ঠিক কী সেটা ঠিক করে বোঝা গেল না। তবে কি 42-এর আসনে নয় 22 আসন পাওয়ার লক্ষ্যে গড়বে তৃণমূল? তবে কুণাল ঘোষ কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন 42 আসনে জেতার টার্গেট দলের লড়াইতে নেমেছে। এখানেই শেষ নয়, তিনি আরও একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন, 2-3টি পোর্টালে দেখলাম আমাকে পদত্যাগ করিয়ে অন্য দলে পাঠিয়ে দিচ্ছে। 3-4টি ইউটিউব চ্যানেলে 2 দিন অন্তর আমাকে আক্রমণ সমালোচনা খাটো করার চেষ্টা চলে যাচ্ছে। আমি এক সামান্য কর্মী, অথচ আমাকে উপেক্ষা করতে পারে না, আমাকে নিয়েই চর্চা করতে শুরু করে থাকে। শুভেচ্ছা রইল, লিখেছেন কুণাল ঘোষ। যাব পরের খবরে। বনগাঁ পুরসভায় প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর বাড়ি ফের হানা দিল ইডি। সোমবার সকালে ফরেন্সিক টিম ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি ঢোকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এর আগে গত 5ই জানুয়ারি শঙ্করের বাড়িতে তদন্তে যায় ইডি। সেদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। সেবা দপ্তর থেকে করে নিয়ে গিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হতে হয় তদন্তকারী দলকে। তাই এবার রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছে সিবিআই। এদিন সকালে শঙ্কর আড্ডর বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলে তল্লাশিতে ঢোকে তদন্তকারী আধিকারিকরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সূত্রে জানা গেছে, 5ই জানুয়ারি বাধা দেওয়ার ঘটনা তদন্তে গেছে সিবিআই। সেদিন রাতে কারা বাধা দিয়েছিলেন, ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিবিআই আধিকারিকরা গেছে। তারা চেয়ারম্যানের কাছ থেকে বেশ কিছু পুরনো ফুটেজ পাচ্ছে, কিন্তু গোপাল শেঠ জানান তাদের কাছে 25 দিনের বেশি ফুটেজ থাকে না। তাই যে ফুটেজ তার কাছ থেকে সিবিআই আধিকারিকরা চাইছেন তা নেই বলেই জানান গোপাল শেঠ। চোখ রাখবো পরের খবরে। এবার লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসনে প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই দেখবে রাজ্যবাসী। বিজেপি সাংসদ তথা দলের এবারের প্রার্থী সৌমিত্র খায়ের বিরুদ্ধে সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বৈবাহিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই বিভিন্ন সময় দুই নেতা নেত্রী একে অপরকে পাল্টা আক্রমণ করেছেন। আর এবার লোকসভা নির্বাচনে তারা একে অপরের মুখোমুখি হতে চলেছেন। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে সুজাতা মণ্ডলের নাম ঘোষণার পরে তার পদবি নিয়ে বিভ্রাট দেখা গিয়েছিল। তিনি কি এখনও খা পদবি ব্যবহার করেন, তাই নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার এ নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী। সুজাতা জানিয়েছেন, এখন তিনি খা পদবি ব্যবহার করেন না। পুরনো অভ্যাসবশতই অনেকে তার সঙ্গে খা পদবি জুড়ে দিচ্ছেন। তবে সুজাতার স্পষ্ট বক্তব্য, তিনি কোনোদিন খা পদবি ব্যবহার করেননি, আগামী দিনেও করবেন না। তিনি জানিয়েছেন তিনি হলেন সুজাতা মণ্ডল। একই সঙ্গে
তিনি জোর গলায় জানান খা পদবী শুনতে চান না। সুজাতা মণ্ডল সৌমিত্রকে আক্রমণ করে জানান তিনি বিজেপি নেতার অহংকারের পতন দেখতে চান। সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্যই সুজাতা কাজ করে যেতে চান বলে জানান। সৌমিত্রকে আক্রমণ করে তিনি আরও জানান বিজেপি নেতা বিষ্ণুপুরের মানুষকে ঠকিয়েছেন, তাদের পাশে থাকেননি, এবার সেখানকার মানুষই তাকে জবাব দেবে। দেখব পরের খবর। যাদবপুর কেন্দ্রের লোকসভার তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনে সায়নী প্রার্থী হতে পারেন সে জল্পনা বহুদিন ধরেই ছিল রাজনৈতিক মহলে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে এই জল্পনার অবসান ঘটালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে মিমি চক্রবর্তীর ওপর আস্থা রেখেছিলেন মমতা, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই তৃণমূলের দলের তরুণ সৈনিক সায়নী। রবিবার ব্রিগেড থেকে নাম ঘোষণার পরেই এদিন রাতে সোনারপুর উত্তর বিধানসভার কামালগাজী এলাকায় যান সায়নী। 2019 সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। সম্প্রতি সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরেই যাদবপুরের সায়নীকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন সায়নী। মিমির মতো সায়নীও তারকামুখ। মিমির বদলে এবার যাদবপুরে তিনি। সায়নী জানান প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর মিমি তাকে ফোন করেছিলেন। কি কথা হয়েছে দুজনের মধ্যে? সায়নী জানিয়েছেন মিমি উইশ করেছে আমাকে। শি উইশ মি অল দ্য বেস্ট। পরের খবর। সিএএ কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে। লোকসভা ভোটের আগে বিরাট পদক্ষেপ মোদী সরকারের। এদিকে বলা হচ্ছে কাল থেকে আবেদন করতে পারবেন, কিন্তু সেই সঙ্গেই আবেদনের জন্য নির্দিষ্ট ফিজ দিতে হবে, অর্থাৎ টাকা দিয়ে করতে হবে। সেক্ষেত্রে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে কত খরচ দিতে হবে সেটা জেনে নিন। আইনের 5 ধারা অনুসারে আপনি ভারতের নাগরিকত্ব রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু শ্রেণী এই আবেদন করতে পারবেন। সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় 100 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে 100 টাকা দিতে হবে। ওপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে তারা যদি আবেদন করতে চান তাদের জন্য 500 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের 5000 টাকা দিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।